1433 শুরু হয়েছে। এটা আমাদের কথামালার 36তম অধিবেশন। এর আগে আমাদের বার্ষিক অধিবেশনের পর একটা অনলাইন অধিবেশন হয়েছে। এবার নদিয়া জেলার লেখকদের নিয়ে আমাদের এই অধিবেশন। এই অধিবেশনে আমন্ত্রিত লেখকরা যারা গল্প পাঠ করবেন তাদের নামটা একবার বলে দিচ্ছি আমি। আনসার উদ্দিন, তমাল বন্দ্যোপাধ্যায়, দীপক বিশ্বাস, পূর্বা ঘোষ। এরা প্রত্যেকেই আমাদের সুপরিচিত লেখক। আজ অধিবেশনে প্রথমে দুজন গল্প পাঠ করবেন, তারপরে তাদের গল্পের আলোচনা হবে, তারপর বাকি দুজন গল্প পাঠ করবেন। আমাদের প্রথম লেখক আমার দীপক বিশ্বাস। দীপক বিশ্বাস অনেকদিন ধরেই লিখছেন। তার উপন্যাস তার উপন্যাস সারা, সেটা আমি পড়েছি। সারা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল 2020-তে সম্ভবত। তো এই উপন্যাসটি আমি নিজে পড়েছি, আমার ভীষণ ভালো লেগেছে উপন্যাসটি। ভীষণ মানে খুব সহজভাবে মনের কথা লেখা। তাছাড়া দীপক প্রচুর ছোট গল্প লিখেছে, বিভিন্ন পত্রিকায় ছোট গল্প লেখে। ওর নাদু শঙ্করের মুরগি পড়েছি, মানে ওটা ভোলার মতো নয়, আরো পড়েছি। তার মধ্যে এই এই গল্পটা আমাকে এতভাবে মানে ভীষণভাবে নাড়া দিয়েছিল। তো আজকে দীপক একজন পেশায় একজন শিক্ষক, শিক্ষকতা করে। আর সবচেয়ে ভালো, দীপক প্রচুর পড়াশুনো করে, বাংলা গল্প, উপন্যাস, আর এই নিয়ে খুব ভালো আলোচনাও করে। তো আমরা সাধারণত যারা এই অনেকেই আছে যে শুধুমাত্র নিজেরাই লিখি, পড়ি কম, মানে অন্যেরটা পড়ে জানাই কম। পড়ি হয়তো অনেকেই, কিন্তু জানাই কম। কিন্তু দীপক মানে খুব মানে বেশ কিছুদিন ধরে বিভিন্ন উপন্যাস পড়ছে এবং তাই নিয়ে আলোচনা করে আমাদের সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। এটাতে আমাদের অনেক উপকার হচ্ছে। যাই হোক, দীপক আজকে প্রথম গল্প পাঠ করবে। ওটাকে বলে প্রথম গল্প। দীপক, তুমি শুরু করতে পারো এবার তোমার গল্প। গল্পের নাম জমি। গ্রাম ছেড়ে মাঠে পা রাখতেই ধীরাজ দেখলো ত্রয়োদশীর চাঁদ চরাচরে মাধুর্যের বন্যা বইয়ে দিয়েছে। কি স্নিগ্ধ মোহময় পরিবেশ! মনটা খুশিতে ডগমগ হয়ে উঠল তার। সারা মাঠে তার জমি জিরাত ছড়ানো ছেটানো। তারই দু একটাতে চোখ বুলাতে বুলাতে এগিয়ে চলল ধীরাজ। কিছু দূরে গিয়ে নজরে পড়ল তার পটল ক্ষেতের আলে কে যেন বসে আছে পিছন ফিরে। পটল চোর কি? কয়েকদিন ধরে মাঠের ফসল চুরি যাচ্ছে শুনেছে ধীরাজ, কিন্তু এখনো পর্যন্ত তার কিছু চুরি হয়নি। অন্যান্যদের কলার মোচা, কপি, বেগুন, দু একটা কাঁচকলার কাঁদি নেওয়ার কথা কানে এসেছে। ফসল হলো লক্ষ্মী, চুরিচামারি করে তাকে অসম্মান করলে কি সে প্রাণ খুলে বর দেয়? ভীষণ রাগ হয় ধীরাজের। দরকার হলে সামনাসামনি এসে কিছু চেয়ে নিয়ে যাক, অযথা মা লক্ষ্মীকে অপমান করা কেন? কিন্তু চোর চুপ করে বসে আছে যে, চুরি করছে না কেন? সতর্ক হয়ে এগোয় ধীরাজ। কিছুটা এগোতেই চোরের কণ্ঠস্বর কানে আসে। কিছুই বাঁচাতে পারলাম না রে মা, না তোকে না ছেলেটাকে। তিন পুরুষকে বাঁচিয়ে রেখেছিস তুই, আর আজ এমন অধম তোকে রক্ষা করতে পারলো না। এক সময় কত হাত বুলিয়েছি তোর সারা গায়ে, জল দিয়ে তৃষ্ণা মিটিয়েছি, আর আজ তুই পরের কবজায়। তোর গায়ে হাত বুলিয়ে আদর করার অধিকার নেই আমার। তুই বাঁচিয়ে রাখতিস সারা বছর, কিন্তু তুই নেই। বিলে গিয়ে মাছ ধরতেও পারি না, রপ্ত নেই। কি যে আতান্তরে পড়েছি তোকে হারিয়ে। বুকে হাতুড়ির ঘা পড়ে ধীরাজের। এ তো কাঞ্চনের কণ্ঠ। একমাত্র ছেলের অসুস্থতা ধরা পড়ায় ছুটে এসেছিল তার কাছে টাকার জন্য। গায়ের মধ্যে সেই একমাত্র ধনী, যখন তখন টাকা বের করার ক্ষমতা রাখে। তাই দিয়েও ছিল এই জমির দলিল নিয়ে 2 কিস্তি। পরের বার চাইতে এলে দলিল পাকাপোক্ত করে নিয়েই টাকা দিয়েছিল ধীরাজ। এসব কথা মনে পড়ায় কাঞ্চনের কান্নায় বিভোর হয়ে গিয়েছিল। ছ্যাঁকা লাগায় চমকে। বন্ধুর ছেলের চাকরি হওয়ার সুবাদে
তার বাড়ি থেকে ভুরিভোজ করে একটা সিগারেট ধরিয়ে শুকটান দিতে দিতে সম্মুখ গতিতে আড়াআড়ি মাঠের পথ ধরেছিল ধীরাজ। কিছুটা এগোতেই এমন পরিস্থিতির মুখোমুখি পড়ে। স্পেস। গ্রামটার নাম কাঠালিয়া। গ্রাম গড়ে ওঠার শুভ লগ্নে কাঁঠাল গাছের প্রাচুর্যের কারণে গায়ের ৯৫% মানুষই চাষী। চাষবাস এবং মাছ ধরা এদের সারা বছরের কাজ। এর বাইরে যে দু একজন ভিন্নতর কাজে রত নয় তা নয়, তবে তা ধরার মধ্যে আসে না। এ গায়ে সরকারি চাকুরে একজনও নেই। দু একজন ৫-৬ কিলোমিটার দূরের বাজারে কারো দোকানে কাজ করে, মাস গেলে ৫-৭ হাজার পায়। কাঠালিয়ার মানুষ চাষবাসের সুবাসেই মেতে আছে। যাদের জমি জায়গা নেই তারা অন্যের জমিতে শ্রম দিয়ে এবং মাঠের দক্ষিণে বিরাট বড় বল্লির বিলের মাছ ধরে সংসার যাপন করে আসছে। বিলের মাছ বলতে শোল, কই, শিঙি, মাগুর প্রভৃতি। এসব মাছের দামও ভালো এখন, যা পায় তাতেই অনেকের এক প্রকার দিন চলে যায়। মাঠের মাটি উর্বর হওয়ায় ফসল চাষির মুখে হাসি ফোটায়। তবে ধান চাষ তেমন লাভজনক না হওয়ায় অনেকেই ধান না করে সবজি করে। কাঠালিয়ায় চাষি তো আছে বহুজন, কিন্তু কাঞ্চনকে সকলে চাষিদের শিরোমণি মানে। যে কোনো ফসল তার হাতে সোনার ফসল হয়ে ধরা দেয়। চাষের আটঘাট তার মস্তিষ্কে ও নখদর্পণে। যে ফসল অন্য কেউ করতে সাহস পায় না, কাঞ্চন তা অবলীলায় করতে পারে। কাঠালিয়ায় কাকরোল ও ব্রোকলি তার হাত ধরেই এসেছে। ড্রাগন ফ্রুট নিয়ে মেতে আছে আজ বছর ২। গায়ের অনেকে কাঞ্চনকে গাদোড়ে বলে ডাকে। যে দিন নেই রাত নেই, সময় অসময়ে জ্ঞান করে না, মাঠে ঘাটে পড়ে থাকে, জল কাদা ঘাটে, তাকে সকলে গাদোড়ে বলে। কাঞ্চনও তার একখণ্ড জমিকে মায়ের মতো জ্ঞান করে। তার সমস্ত আয়ের উৎস ওই জমিটুকু, তাই মন দিয়ে ফসল ফলায়। যথেষ্ট ভালো দামে বিক্রি হয় তার পরিপুষ্ট টাটকা ফসল। চাষের কাজে আগে উপযুক্ত ঋতু দেখে মাটি তৈরি করতে হয় এবং মাটির রসের ওপর নির্ভর করে বীজ বপন করলে ভালো চারা পাওয়া যায়। এই ঋতু এবং মাটির প্রকৃতির ওপর প্রভূত জ্ঞান রাখে কাঞ্চন। ব্রোকলি চাষের জন্য সে ঝুরঝুরে নরম মাটি করে নেয়। যে কোনো ফসল ফলানোর জন্য নরম এবং ঝুরঝুরে মাটি যে আদর্শ তা কাঞ্চন ভালো মতোই জানে। মাঠের প্রথম ব্রোকলি তার জমিতেই হয়। সেবার মাত্র ১৫ কাঠা জমির ব্রোকলি বিক্রি করে সে খরচ খরচা বাদ দিয়ে ৪০,০০০ টাকা লাভ করেছিল। তাই দেখে অনেকেই তার মতো ব্রোকলি চাষের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। রাইচরণ কাঞ্চনকে ডেকে নিয়ে জমি দেখিয়ে বলল, বল দেখি আমার এই জমিতে ব্রোকলি চাষ করলে কেমন হবে। প্রায় শুকনো জমি ও ছোট বড় ঢিলা দেখে কাঞ্চন বলেছিল, "খুড়ো, তোমার এই জমির যা জো, তাতে ব্রোকলি চাষ করা আর জোর করে পিরিত করা একই। আগে জমিতে জল দাও, ২ দিন অপেক্ষা করো, তা ঢেলা মাটি ভেঙে ময়দা তৈরি করো, তারপর চারা বসাও। তবেই না মাটি মাকে শিশু শিকড় জড়িয়ে ধরতে পারবে।" দেখ বাবা, ব্যবসা বাণিজ্য ফেল হতে পারে, চাকরি বাকরি চলে যেতে পারে, অন্য যে কোনো কাজ যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু চাষবাস চিরকালের। দেশে যত যাই হোক, চাষের কোনো বিকল্প নেই। চাষ করলে আর কিছু নাই হোক, দুমুঠো খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবি। এমন কথা কাঞ্চনের বাবা তার জীবনে গেঁথে, তাই চাষবাসকে সে কখনো অবহেলা করে না। বাবার উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলে। ১৫ কাঠা জমি এবং বাবার এই উপদেশই তার পৈতৃক সম্পত্তি। ৯.৫ বছরের সুদাম গায়ের স্কুলে ক্লাস 4-এ পড়ে। মাঝে মধ্যে তার বাবার বাড়িতে আসতে দেরি হলে ভাত নিয়ে মাঠে যায়। কাঞ্চন সুযোগ পেলেই ছেলেকে চাষবাসের ব্যাপারটি বোঝাতে চেষ্টা করে। মাটি চেনায়, জো কাকে বলে জানায়, ঋতুভিত্তিক ফসলের গুরুত্ব বোঝায়, জৈব সারের উপকারিতা সম্পর্কে বলে, ঠিক যেমন তার ছোটবেলায় বাবা তাকে বোঝাতেন। চাষের কাজে কাঞ্চন নাওয়া খাওয়া ভুলে যায়। তখন আগমনী ছেলেকে দিয়ে খাবার পাঠায়, যা খোকা,
তোর বাবাকে ভাতটা দিয়ে আয়। কাজ পাগল মানুষ, কাজের নেশায় খাওয়ার কথা ভুলে যায়। বেশিক্ষণ না খেয়ে থাকলে আবার পিত্ত গরম হবে। কখনো সখনো জ্বর গায়ে সুদাম বাবার জন্য খাবার নিয়ে যায়। কিছুদিন ধরে হালকা পাতলা জ্বরে ভুগছে সে। মাথাও ঘোরে মাঝে মধ্যে। গায়ের লোকের অমন কত কিছু হয় বলে বাবা মা তেমন গুরুত্ব দেয় না। সেদিন খেতে ছোট ছোট আগাছা নিড়াতে গিয়ে কাঞ্চনের আর বেলার দিকে খেয়াল ছিল না। সুদামকে মাথা ফাটা রোদের মধ্যে মাথায় করে এক গামলা ভাত আনতে হলো। বাড়ি থেকে তাদের জমির দূরত্ব বেশ খানিকটা। এতটা পথ হেঁটে এসে মাথা থেকে ভাতের গামলা নামাতে গিয়ে মাথা নিচু করার সময় নাক থেকে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত পড়লো মাটিতে। রক্ত দেখে ভয় পেয়ে গেল সুদাম, ভয় পেল কাঞ্চনও। স্পেস। গায়ের ডাক্তার ওষুধ দিলেন, জ্বরের জন্য রক্ত পরীক্ষা করালেন, কিন্তু জ্বর জারি তেমন কিছু পেলেন না। তার সাধ্যের বাইরে বলে কল্যাণী হাসপাতালে পাঠালেন। তারাও দায়সারা ভাবে দেখে শুনে বলল কলকাতায় যেতে। যা পরীক্ষা নিরীক্ষার দরকার সে ব্যবস্থা এখানে নেই। কথা শুনে কাঞ্চন মুষড়ে পড়ল। একজন ডাক্তারবাবু কাঞ্চনের দিকে তাকিয়ে কি বুঝলেন তিনিই জানেন। তারপর কাকে ফোন করলেন। পরে কাঞ্চনকে বললেন শিয়ালদহ স্টেশনের সামনে নীলরতন হাসপাতালে যেতে। সেখানে তার একজন ডাক্তার বন্ধু আছেন, তিনিই ব্যবস্থা করে দেবেন। বাড়ির কাছে কল্যাণীতে যা হোক করে গিয়েছিল কাঞ্চন, কিন্তু কলকাতার কথা শুনে ঘাবড়ে গেল। সারা জীবন সে মাটি ঘেটে এসেছে। কলকাতা কোথায়, কোথায় হাসপাতাল, সে কিছুই জানে না। বাড়িতে এসে নিরুপায় হয়ে পড়শি শম্ভুকে আঁকড়ে ধরেছিল। শম্ভু কলেজে পড়ে, কলকাতার কোথায় যায় মাঝে মধ্যে বই কিনতে। তাই তাকেই ধরেছিল, তাই তাকেই ধরে নিয়ে গিয়েছিল নীলরতনে। সেখানে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পর জেনেছিল সঠিক রোগটা কি, কাকে বলে লিউকোমিয়া। এসব করার জন্য কাঞ্চনকে ধীরাজের কাছে হাত পাততে হয়েছিল। ধীরাজ বিষয়ী মানুষ, জমির দলিল জমা নিয়ে টাকা দিয়েছিল। মাসখানেক পর আবার ছেলের চিকিৎসার জন্য ধীরাজের কাছে যেতে হয়েছিল, কিন্তু তাতেও কিছু হয়নি। তখন শম্ভু পরামর্শ দিল, কাঞ্চনদা, সুদামকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করাও, সেখানে কম খরচে ভালো চিকিৎসা হয়। শেষ পর্যন্ত ছেলের জন্য শম্ভুকে নিয়েই সেখানে যাওয়া স্থির করে কাঞ্চন। কিন্তু ততদিনে সুদাম প্রায় বিছানা নিয়েছে। হঠাৎ 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 নাক থেকে রক্ত পড়ে। দুর্বল শরীরের জন্য চলতে ফিরতে কষ্ট হয়, গাঁটে গাঁটে ব্যথা। বাধ্য হয়ে কাঞ্চনকে বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। মায়ের মতো জমিকে হাতছাড়া করার সিদ্ধান্ত। তাছাড়া আর উপায় কি? ওই একখণ্ড জমি ছাড়া কিছুই তো নেই তার। কাঞ্চনদের এলাকার রীতি হলো, যে জমি জায়গা কিনবে সে জমি রেজিস্ট্রেশনের দিন বিক্রেতা এবং সাক্ষীদের মিষ্টি মুখ করাবে, কিংবা হোটেলে মাংস ভাত খাওয়াবে। সাক্ষীরা চেয়েছিল মাংস ভাত খেতে, ধীরাজ সকলকে খাইয়েছিল, কিন্তু কাঞ্চন হোটেলের বাইরে দাঁড়িয়েছিল, ভিতরে ঢোকেনি। খাওয়া তো দূরস্থ। ধীরাজ খেয়ে এসে দেখে কাঞ্চন করুণ মুখে দাঁড়িয়ে আছে। সেদিনও কিছু মনে হয়নি ধীরাজের। এমনকি কাঞ্চন মৃত ছেলেকে যেদিন দক্ষিণ ভারত থেকে নিয়ে ফিরে এলো বাড়িতে, সেদিনও ধীরাজ গিয়েছিল দেখতে, কিন্তু কাউকে গলা ছেড়ে কাঁদতে দেখেনি। বারান্দার খুঁটিতে হেলান দিয়ে আরো দুটি খুঁটি হয়ে বসেছিল কাঞ্চন ও আগমনী। স্পেস। আজ ধীরাজের মনটা উথাল পাতাল হয়ে উঠল কাঞ্চনের কথা শুনে। এমন ভাবেও মানুষ মাটিকে ভালোবাসতে পারে? জমি জিরাত হারিয়ে এমন বুক ফাটা আর্তনাদ যে বেরিয়ে আসতে পারে, সে ধারণা ছিল না ধীরাজের। মনটা খুবই বিষণ্ণ হয়ে যায়। নিজের 63 বিঘা জমি, প্রয়োজনের অতিরিক্ত বলে বোধহয় জমির জন্য ভালোবাসা গড়ে ওঠেনি তার। কিন্তু সামান্য জমির মালিক কাঞ্চনের কাছে যে জমি কি, সেটা এই মুহূর্তে বুঝে গেল সে। পরদিন সকালে ধীরাজের ডাকে কাঞ্চন তার ঘরের টিনের দরজা ঠেলে বেরিয়ে এলো। প্রায় সারা মাঠের মালিক ধীরাজকে তার বাড়ির উঠানে দেখে আশ্চর্য হয় সে। পায়ে পায়ে সামনে এসে দাঁড়াতেই ধীরাজ তার হাত দুটো ধরে বলল, ভাই,
তোমার মতো মাটিকে কজন বোঝে? তোমার হাতের জমি অন্যের কাছে বশ মানবে কেন? আমি শত চেষ্টা করেও তোমার মতো ফসল ফলাতে পারলাম না। যে জমিটুকু তুমি তোমার নিজের জমি ভেবেই চাষ করো আজীবন, আমাকে শুধু খাওয়ার সবজি দিও, তাহলেই হবে। কাঞ্চন কিছু বুঝতে না পেরে অবাক চোখে তাকায়। ততক্ষণে ধীরাজ দ্রুত তার হাতটা ছেড়ে দিয়ে ফিরে যেতে শুরু করেছে। নমস্কার। ধন্যবাদ দীপক। আমরা শুনলাম দীপক বিশ্বাসের গল্প। আহ, গল্পটায় সবাই বুঝতে পারলাম, ভীষণভাবে সুন্দর গ্রাম্য বর্ণনা দিয়েছে। বাকিটা বলবেন আমাদের আলোচক। এবারে আমরা শুনে নেব পূর্বা ঘোষের গল্প। পূর্বা ঘোষ পড়তে ভালোবাসেন। লেখা শুরু করেছেন 2018 থেকে। তার প্রকাশিত গল্প সংকলন বাড়িধারার শব্দ, কথনিকা 35, উপন্যাস মায়াবন বিহারিণী, সুন্দর নাম। শিশু কিশোর গল্প সংকলন লিখেছে নীল গ্রহের হাতছানি। পূর্বার বড় গল্প আমার শোনা হয়নি, আজকে আমিও শুনবো আপনাদের সঙ্গে। হ্যাঁ পূর্বা, তুমি শুরু করো তোমার গল্প। আর পূর্বা কথামালায় মোটামুটি প্রতি বছরই আসে। আর এমনকি আমাদের অনলাইন অধিবেশনগুলোতে আমরা সবসময় পূর্বাকে পাই, এই জন্য পূর্বাকে ধন্যবাদ জানালাম। যাই হোক পূর্বা, তুমি শুরু করো তোমার গল্প। আমার গল্পের ছোট গল্প, গল্পের নাম হচ্ছে বসত। এতদিন অপেক্ষার পর নয়নের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটা ঢুকলো এই সোমবার। তা অপেক্ষাটা একদিনের নয়, 1 বছরেরও নয়, প্রায় 10 বছর ও মেম্বারের পিছে পিছে ঘুরেছে একটা ঘর পাবার আশায়। আগের দুটো টার্মে দুটো আলাদা আলাদা দলের মেম্বার ছিল, এখন আমার এলাকায় ওই 2 দল বাদ দিয়ে 3 নম্বর দলের মেম্বার হয়েছে। আগের 2 মেম্বারের সাথে আজকাল দেখা হলে দুজনে একই কথা বলে, আমি সেই সময় আবাস যোজনার লিস্টে তোমার নাম ঢুকিয়ে দিয়েছিলাম ভাই, তাই তুমি আজ ঘরটা পেলে। আর দেখো নাম কিনছে ওই এখনকার মেম্বার। আজ বুধবার, খনার বচনে আছে মঙ্গলে উষা বুধে পা। কাজ শুরুর পক্ষে দিনটা বেশ ভালো, তাই নয়ন মিস্ত্রি জোগালে ডেকে এনে ঘরের মাপামাপি শুরু করে দিল। আশেপাশের 5-10 জন লোককেও ডাকলো পরামর্শের জন্য, যদিও এখানে ডাকাডাকির তেমন দরকার পড়ে না। এই কলোনিতে একজনের ঘর থেকে অন্যজনের ঘরের তফাৎ 1 থেকে 1.5 হাত। এর বাড়ির রান্নার ফোড়নে ওর বাড়ির লোকজন হাঁচতে থাকে, ওর বাড়ির গোপন ফিসফাস এর ঘরে আর গোপন থাকে না। কলোনির আর একটা ব্যাপার হলো, একটু নতুন কিছু ঘটলেই ছোট বড় সব হাজির হয়ে যাবে অকুস্থলে, আর মতামত দেওয়াটা তো তাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, সবার মতামত নেওয়ার পর একটা দিক ঠিক করে ভিত খোঁড়া শুরু হয়ে গেল। নয়নের পুরনো ঘরের এক পাশের মাটি পুরোপুরি ধসে পড়েছে। ঘর সারানোর মতো টাকা নয়নের কোনোদিনও ছিল না, এখনো নেই। ওর বাবা ঘরটা করে রেখে গিয়েছিল তাই, তারপর আর ওই ঘরে হাত দেওয়ার ক্ষমতা এতদিন পর্যন্ত ওর হয়ে ওঠেনি। এবার বৈশাখের ঝড় বৃষ্টির আগেই এই নতুন ঘরটা শেষ করে নিতে পারলে কষ্টের হাত থেকে বাঁচা যাবে। মাটি খুঁড়তে খুঁড়তে বেশ গভীর হয়ে গেছে ভিতের গর্ত। এমনি সময় কি যেন একটা শক্ত মতো কোদালে ঠেকলো, কোদাল দিয়ে সেটা টেনে তুলতেই দেখা গেল ওটা একটা মরার খুলি। নয়ন নির্বিরোধী মানুষ, ওই দেখে সে তো হতভম্ব। তারপর ভয়ে শঙ্কায় টলতে টলতে কোনো মতে গিয়ে পুরনো ঘরের দাওয়ার বাঁশে ঠেস দিয়ে বসে পড়লো। এদিকে নিমেষে ঝড়ের বেগে খবরটা ছড়িয়ে পড়তেই কলোনির ছেলে মেয়ে বুড়ো ছুড়ো সবাই যে যে অবস্থায় ছিল সেইভাবেই নয়নের বাড়িতে এসে জমে গেল। একটু পরে পৌঁছে গেল এখানকার এলাকার মেম্বার, প্রায় সাথে সাথেই পুরনো মেম্বার, আরো একটু পরে অঞ্চল প্রধান। ভিতের মাটি খোঁড়া মাথায় উঠলো, আজকের মজুরি মনে হয় এমনি এমনি দিতে হবে ভেবে ভয়ের সাথে রাগও হতে লাগলো নয়নের, কিন্তু রাগটা কার উপরে করবে ঠিক বুঝে উঠতে পারলো না। ইতিমধ্যে সাংবাদিক চলে এসেছে, কলোনির আশেপাশের পাড়ার লোকজনও উপস্থিত। ইতিহাস নিয়ে পড়া এক উঠতি আঁতেল ছোড়া সাংবাদিকদের বাইট দিতে লাগলো, এই মরারকুলি প্রত্নতাত্ত্বিক দপ্তরের ফরেনসিক বিভাগে পাঠানো দরকার, এখানকার মাটি খুললে হয়তো কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনও পাওয়া যেতে পারে, সরকারের এক্ষুনি এই ব্যাপারে নজর দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি।
সাংবাদিক নয়নের সামনে এসে দাঁড়ালো। আচ্ছা নয়নবাবু, কাছাকাছি সময়ের মধ্যে আপনার বাড়িতে কি কেউ মারা গেছে? নয়ন উত্তর দেওয়ার আগে নয়নকে ঘিরে থাকা ভিড় বলে উঠলো, না। আপনার বাবা মা কবে গত হয়েছেন? ভিড় বলে উঠলো, অনেক বছর আগে। তাদের মৃতদেহ কি করেছিলেন? এখানেই মাটিতে পুঁতে দিয়েছিলেন? ভিড় একেবারে হাহা করে উঠলো, না না, বাবা মা দুজনকেই আমরা শ্মশানে পুড়িয়ে দিয়ে এসেছিলাম। এই বাড়িতে এসে কি কেউ হারিয়ে গিয়েছিল বা মারা গিয়েছিল? একটু চুপচাপ হয়ে ভিড়টা ভাবতে থাকলে নয়নের পাশের বাড়ির কালো রানী বলে উঠলো, কলোনি হওয়া স্তক আমি এখানে একবেলার জন্য কোথাও যাইনি। নয়নের বাড়ি এসে কেউ হারিয়েও যায়নি, মরেও যায়নি, যত অলক্ষণে কথা। নয়নকে কোনো উত্তর দিতে হচ্ছে না ঠিকই, কিন্তু ভয়ে উত্তেজনায় বুকের ভেতরটা কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। এইসব কিছুর মাঝে প্রধান মেম্বারের বেশ কিছু সাগরেদ এসে জুটে গেছে। এরকম একটা সাংঘাতিক ঘটনায় একটা মিছিল টিছিল তো বের করা খুব দরকার, সেই নিয়ে জটলা চলছে এখানে ওখানে। কিন্তু মুশকিল হচ্ছে প্রধান আর মেম্বার আলাদা আলাদা দলের, সেই জন্য কিছুতেই স্থির করে উঠতে পারছে না যে কিসের দাবিতে, কার কাছে বা কার বিরুদ্ধে ধিক্কার মিছিলটা বেরাবে। ইতিমধ্যে সাংবাদিক মশাই নয়নের 14 গোষ্ঠীর কে কমে মরেছে, কোথায় মরেছে, কোন শ্মশানে পোড়ানো হয়েছে সেই সবের ইতিহাস নিয়ে ফেলেছে। নেহাত কলোনির লোকজন নয়নের সাথে আছে বলেই নয়ন এখানে দাঁড়িয়ে থাকতে পারছে, না হলে ওরও হয়তো এতক্ষণে শ্মশান যাত্রা হয়ে যেত। ঠিক এই সময়ে ভারী বুটে শব্দ করে খাকি পোশাকে, হাতে রুলার আর কোমরে পিস্তল নিয়ে পুলিশ এসে দাঁড়ালো নয়নের আতখোড়া ভিতের সামনে। তারপরে মরার খুলিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এটা তো একটা বাচ্চার মাথার খুলি। নয়নকে জিজ্ঞাসাবাদ করতে যাবে এমন সময় সেই সাংবাদিক তার করা জিজ্ঞাসা রেকর্ডিং পুলিশ অফিসারের সামনে ধরতে নয়ন এ যাত্রায় বেঁচে গেল। তবে এবার আবার নতুন করে শুরু হলো প্রশ্ন যে কোনো বাড়ির বাচ্চা এর মধ্যে বা আগে পরে মারা গেছে কিনা। ভিড় ভাবতে থাকে, এতদিনে অনেকের বাড়ির বাচ্চাই নানা কারণে, যেমন অসুখে বিসুখে, ইলেকট্রিকের শক লেগে, জলে ডুবে, একদম ছোট্ট বাচ্চা গলায় দুধ আটকেও মারা গেছে। একদম ছোট্ট শিশুগুলোকে তো পোড়ানো হয়নি, ওই যে খানিক দূরে রেল লাইন চলে গেছে, তার উপরে কিছুটা ধুধু মাঠ, তারপর ঘন জঙ্গল। সন্ধ্যা হলেই যে জঙ্গল থেকে শিয়াল বেরিয়ে আসে চৈত্র শেষের চড়কের সময়, গাজন সন্ন্যাসীরা যে মাঠের ধার থেকে মরার খুলি নিয়ে আসে পুজো করার জন্য, সেই মাঠে গিয়েই ছোট্ট শিশুগুলোকে পুঁতে দেওয়া আসা হয়। তবে একটু বড় বাচ্চাদের শ্মশানেই নেওয়া হয়েছিল। ভিড়ের মানুষজন এ ওর দিকে তাকায়, চোখে চোখে কি যেন একটা কথা হয়, তারপর সবাই সমস্বরে বলে ওঠে, এই কলোনি হওয়া অবধি মরে যাওয়া সব শিশুদেরই শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে আসা হয়েছে। সাংবাদিক, পুলিশ, প্রধান, মেম্বার, বাইরের লোকজন ভাবতে থাকে। চারিদিকে একটু সময়ের জন্য চুপচাপ। ঠিক ওই সময় কালো রানী বলে উঠল, হ্যাঁ রে নয়ন, কেউ আবার তোর ঘর পাওয়ার হিংসায় মরার মাথা তোর বাড়ির সামনে পুঁতে তুপ করেনি তো? ব্যাস, অমনি ভিড়ের মধ্যে ফিসফাস, তারপর কলোনির প্রত্যেকের দৃষ্টিতে অন্যদের প্রতি সন্দেহের ছায়া। এখানে অনেকেরই ঘর নেই, কোনো মতে ভাঙা ঘরে বাস করে। বৃষ্টির সময় বাইরের বৃষ্টি থেমে গেলেও ঘরের মধ্যে বৃষ্টি পড়তেই থাকে। ঝড় হলে চাল উড়ে যায়, চাল ঢাকবার ত্রিপলের জন্য মেম্বারের বাড়িতে ধর্ণা দিতে হয়, তার পায়ে পড়তে হয়, আর এইসব ছোট বড় চাওয়া পাওয়ার জন্য সারা বছর মেম্বারের ডাকে মিটিং এ মিছিলে যেতে হয়। তাই নয়ন ঘর পেয়ে যাওয়াতে অনেকেরই মনে মনে একটু হিংসা, একটু রাগ হয়েছে ঠিকই, তাই বলে এই কাজ কেউ করবে সেটা ভাবা ঠিক নয়, একদমই ঠিক নয়। কলোনির হোমরা চোমরা সদানন্দ হেরে গলায় এক ধমক দিল কলোরানুকে, কি উল্টোপাল্টা কথা বলছো খুড়ি, তোমার মাথাটা গেছে বুঝতে পারছি, চুপ করে থাকতে পারছো না? সাংবাদিক মশাই একটু আমিষ গন্ধ পেয়ে ছুটতে চলে এলো কালো রানীর কাছে। কি হয়েছে বলে মনে হয় মাসি, একটু বলো। কলোনির মধ্যে কে এই ঘটনা ঘটাতে পারে? এখানকার কোনো বাচ্চা কি হারিয়ে গেছে? তাকে কি বলি দেওয়া হয়েছিল এখানে? কিন্তু তার আসতে একটু দেরি হয়ে গেছে। কালো রানী সদানন্দের ধমক খেয়ে বুঝে গেছে একটু বেশি বলা হয়ে গেছে। বাইরের লোকের সামনে এসব বলা ঠিক না। সে পরিষ্কার সাংবাদিকদের বলে দিল, আমার মাথায় একটু পোকা আছে বাপু, মাঝে মাঝে একটু উল্টো বকি, তাই কি বলেছি সেটা ভুলে গেছি। সবাই কালো রানীর কথায় ঘাড় নেড়ে সায় দিল। অর্থাৎ কালো রানীর মাথায় পোকা আছে আর সে মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে। সাংবাদিক মশাই একটু মনক্ষুণ্ণ হয়ে অন্যদিকে মনোযোগ দিতে গেল, যদি নতুন গল্প পাওয়া যায়। এর মধ্যে পুলিশ খুলিটি নিয়ে জিপে উঠে থানার দিকে রওনা দিয়েছে। এতক্ষণ পরে টুকটুক করে লাঠি ভর দিয়ে হেঁটে উপস্থিত হলো লোচন সরকার। 80-র উপরে বয়স,
এই কলোনি বসার সময়কালের মানুষ, বয়স হয়ে গেছে বলে বাইরে বেশি বের হয় না, তবে যে কোনো সমস্যায় তার কাছেই কলোনির লোক পরামর্শ নিতে যায়। এই দিনের ঘটনার আকস্মিকতা এবং ঘনঘটায় সকলেই ভুলে গেছে লোচন সরকারের কথা। বৌমা বাড়িতে দুপুরের ভাত চড়াতে গেলে তার মুখে সব শুনে আর বাড়িতে থাকতে না পেরে সে এসে উপস্থিত হলো নয়নের বাড়িতে। নয়নের বউ তাড়াতাড়ি একটা জল চৌকি এনে বসতে দিল জ্যাঠাকে। সাংবাদিক চলে আসলো লোচন বুড়োর সামনে। দাদু, নয়ন দাসের বাড়িতে এই যে ভিত খোঁড়ার সময় মরার খুলি পাওয়া গেল, এই নিয়ে কি বলবে তুমি? এ আর এমন কি ব্যাপার হতেই পারে? এই কলোনিটাই তো গড়ে উঠেছে অনেক দিনের পুরনো এক সমাধি ক্ষেত্রের ওপরে। আমরা যখন এখানে বসতি করলাম তারও প্রায় 100 বছর আগে এটা ব্যবহার হতো মরদেহ সমাধি দেওয়ার কাজে। তারপরের 100 বছর জমিটা পতিত হয়েই পড়েছিল। পতিত হয়ে পড়েছিল বলেই তখনকার পার্টির নেতারা আমাদের এখানে কলোনি করতে দিয়েছিল। সেই সময় এই জমি পরিষ্কার করতে গিয়ে কত যে মরার খুলি পেয়েছিলাম তার ইয়ত্তা নেই। ওই থেকেই কলোনির নাম হয়ে গেল খুলির মাঠের কলোনি, তারপর থেকে খোলার মাঠ। সবকিছু শোনার পরে এতক্ষণে প্রধানের দলের লোক আর তার উল্টো পার্টির মেম্বারের দলের লোকজন একটা দিশা পেল মিছিল বের করার। দুই দল মিলেমিশে একাকার হয়ে ঠিক করলো একসাথে মিছিল বের করা হবে। কেন সমাধি ক্ষেত্রের ওপর কলোনি বসানো হলো তার জবাব চাইতে হবে সেই সময়কার রাজনৈতিক দলের কাছে। সেই মতো কলোনির লোকজনকে তৈরি হতে বলল মেম্বার প্রধান। লোচন বুড়ো অশক্ত শরীর নিয়ে জলচৌকির ওপর উঠে দাঁড়ালো। হাতের লাঠিটা উঁচিয়ে বলে উঠলো, কলোনি থেকে কেউ মিছিলে যাবে না। আমরা যখন ওদেশ থেকে পালিয়ে এদেশে চলে এলাম তখন আমাদের পায়ের তলার মাটি ছিল না, মাথার উপর ছাদ ছিল না, খাবারের ব্যবস্থাও ছিল না। এই মাটিতে আমরা আশ্রয় পেয়েছিলাম, মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছিলাম। সেদিন এখানে জায়গা না পেলে আজ হয়তো আমাদের শহরের ফুটপাতে যাযাবরের মতো ঠাঁই বদলে বদলে ভিক্ষা করে বেড়াতে হতো। কোনোদিন স্থিত হতে পারতাম না। উঠোনের কোণে একটা লাউ গাছ পোতার ক্ষমতাও থাকতো না আমাদের। প্রধানের সাকরেদ বলে উঠলো, তোমরা যদি মিছিলে না যাও কোনো রকম সুযোগ সুবিধা আর কলোনির কেউ পাবে না। ত্রিপল বলো, ঘর বলো, ভাতা বলো, কিচ্ছু না। কথাটা খুব ভালো করে মনে রেখো। এই কথা শুনে লোচন বুড়োর গায়ের রক্ত গরম হয়ে উঠলো। সে যেন ফিরে গেল তার যৌবনকালে। গমগমে গলায় বলে উঠলো, আমরা কলোনির লোকজন একটা ভোটও তবে কাউকে দেব না। আমরা এই খোলার মাঠ কলোনির বাসিন্দারা সমস্ত রকম ভোট আজ থেকে বয়কট করলাম। চমকে গেল প্রধান থেকে মেম্বার। আর আগাছার মতো গজিয়ে ওঠা তার সাকরেদরা। লোচন বুড়ো ততক্ষণে কলোনির সবাইকে শোনাচ্ছে কলোনির পত্তনের কাহিনী। পরের প্রজন্মের অনেকেই সেদিনের কথা জানে না, তারা শুনছে আর ভাবছে, আবার ভাবতে ভাবতে শুনছে। সাংবাদিক লোচন বুড়োর ছবি তুলছে, তার কথা রেকর্ডিং হচ্ছে। একটু দূরে প্রধান, মেম্বার, পরস্পর বিরোধী সব দল এক হয়ে ফিসফিস করে আলোচনা করছে। সববার মুখ শুকিয়ে আমসি। এখানকার ভোট মেম্বার প্রধানদের জেতাহারা আর পঞ্চায়েত ক্ষমতা দখলের উপর যথেষ্ট প্রভাব ফেলে। খানিক বাদে প্রধান এসে ভিতের কেটে রাখা মাটির ঢিবির ওপরে উঠে দাঁড়ালো। এই খুলির মাঠ কলোনির সকলে যাতে আবাস যোজনার ঘর পায় সেটা আমি নিজে দেখব। সব বৃদ্ধ বৃদ্ধাদের ভাতার ব্যবস্থাও করে দিচ্ছি। বিপদে আপদে সবসময় আমরা তোমাদের পাশে আছি। কালকেই সবাই ভোটার কার্ড আর আধার কার্ড নিয়ে পঞ্চায়েতে চলে আসবে। বলেই সাগরেদদের উদ্দেশ্যে জানালো, পঞ্চায়েতে যাতায়াতের ভ্যানরিক্সা ভাড়াটা এদের দিয়ে দিবি। আর শোন, পুজোর সময় সরকার থেকে অনেক নতুন জামা কাপড় দিয়েছিল না, সেগুলো পঞ্চায়েতের ঘরে পড়ে আছে। সব এখানে এনে নিয়ে আয় এক্ষুনি, এরা পছন্দ মতো বেছে নি। তারপর হাত জোর করে আমরা তাহলে এখন আসি বলে লোচনপুরের পায়ে মাথা ঠুকে মেম্বার আর সাগরেদদের নিয়ে প্রধান বিদায় নিল। সন্ধ্যাবেলা কলোনির ছোট বড় সবাই লোচনপুরকে ঘিরে বসেছে। জ্যাঠা, সব ঝামেলাগুলো বিদায় নিয়েছে। কলোনি পত্তনের সময়কাল গল্পের বাকিটুকু তো এবার বলো। ধন্যবাদ। শুনলাম পূর্বা ঘোষের গল্প। মৌসুমী খুব ভালো আলোচনা করে। মৌসুমী যদি গল্প দুটো নিয়ে একটু আলোচনা করে। শুভ সন্ধ্যা সকলকে। আমার একটু গলার সমস্যা রয়েছে, একটু অসুবিধা হবে হয়তো শুনতে। যাই হোক, আমি আমার শ্রবণ প্রতিক্রিয়া জানাচ্ছি। প্রথম যে গল্পটি, দীপক বিশ্বাসের জমি এবং মানুষের অন্তর্লীন সম্পর্ক। জমি আমাদের কাছে মা, এবং কখনো কখনো সেই জমি যখন সন্ততির থেকেও বড় হয়ে দাঁড়ায়, যে সন্তানের শোককেও হয়তো খানিকটা প্রশমিত করছে বা
সন্তানের শোকের ঊর্ধ্বে উঠে যাচ্ছে জমি হারানোর শোক। এই ধরনের একটি ভাবনা আমরা এখানে দেখতে পেলাম এই গল্পে, জমি গল্প। এখানে আমার খুব সোজা সাপটা একরৈখিক একটি গল্প। আমার যেটি ভালো লাগলো একটি ভাবনা এই গল্পটির মধ্যে, যে অন্যান্য পেশা হয়তো কোনোদিন চলে যাবে, সেই পেশাগুলো উম তার পরিবর্তন হতে পারে, সেটা বদলে যেতে পারে, সেটা হয়তো সেই পেশাটি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন সভ্যতা থাকবে, ততদিন কিন্তু মানুষের খাদ্যের প্রয়োজন হবে। এবং এই জমি, কৃষক এবং খাদ্যের চাহিদা, এটা বলা যেতে পারে একটা চিরন্তন যোগসূত্র। আমরা যাকে বলি একটা আর্কিটাইপ। সেই আর্কিটাইপ আমি দীপকের এই ছোট্ট একদম সিম্পল একটি গল্প, কিন্তু গল্পটি খুব গভীর গল্প, আমার ভালো লেগেছে গল্পটি। আর সাধারণ মানুষের জীবনের যে অসহায়তা, এবং আমরা আমরা দেখেছি এই দীর্ঘদিন গ্রামে যাবার সুবাদে, চাকরির সুবাদে আমি এই ধরনের কৃষক পরিবারগুলোকে দেখেছি, যে হয়তো সঙ্গতি থাকলেও যোগাযোগের অভাবে এই যে চিকিৎসার ত্রুটি, অবহেলা তাদেরকে কত সহজে বিপদে ফেলে দেয়, মৃত্যু মুখে ঠেলে দেয়। এবং ওখানে আমি দেখেছি শহরাঞ্চলের তুলনায় মৃত্যু হার অনেক বেশি হয়, কিন্তু জীবনের ওই চিরন্তন প্রবাহ, সেই চিরন্তন প্রবাহ যে যখন রাজু ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, তখন ওই যে ওরা কাজ করে চলে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ধারে যেভাবে চলে, সেভাবেই চলেছে। সে হয়তো ছেলের চিতার আগুন তখনো প্রশমিত হয়নি, তবুও সেই মানুষটিকেই লাঙল ধরে বেরোতে হয়েছে। এবং এখানে আমাদের ধীরাজ চরিত্রটি প্রথমে যেরকম ভাবছিলাম যে হয়তো সুযোগ নিয়েছে সে সেই সমস্ত কিছু, কিন্তু দেখা গেল না, সেই সুযোগ নেয়নি। সে বরং জমিটা কাঞ্চনকে ফেরত দিয়েছে, কারণ কাঞ্চন যেভাবে জমিটাকে হাতের তালুর মতো চেনে, ধীরাজ শত চেষ্টা করেও সেটা পারবে না। ধীরাজের সার, ধীরাজের উন্নত প্রযুক্তি কোনোটাই বোধহয় মাটির মতো করে মা এবং মাটি ভাবে যে মানুষ, তাকে সেভাবে বুঝে উঠতে পারবে না। ভালো লেগেছে জমি গল্পটি। পরবর্তী গল্প বসত, একটি অন্য স্বাদের গল্প পূর্বার কাছ থেকে আমরা পেলাম। যে বসত, নয়নের যে বাড়ি তৈরি হবে সরকারি টাকায়, এটা খুব এখন একটি খুব স্বাভাবিক ঘটনা। প্রায় অধিকাংশ জায়গাতেই, শহরাঞ্চলে, মফস্বলে, সব জায়গাতেই তৈরি হচ্ছে। বিষয় সেটা নয়, এখানে প্রধান আসছে, মেম্বার আসছেন, সব ঠিক আছে, একটি কঙ্কাল পাওয়া গেল। এবার হয়তো আদতে বিষয়টা কিছু না, কিন্তু রাজনীতির কারবারিরা আউট অফ নাথিং কিভাবে নিজেদের সুবিধে আদায়ের জন্য একটা ঘটনাকে ইস্যু করে সেখান থেকে কিভাবে রাজনৈতিক ফায়দা তোলবার জন্য মানুষকে ব্যবহার করে, আমরা এই বসত গল্পতে দেখলাম। তারা কিন্তু এখন জানে না যে কার বিরুদ্ধে আন্দোলনটা হবে। হয়তো এই বসত ইঙ্গিতটা খুব সুস্পষ্ট যে রেফিউজি মানুষরা এসে এখানে একটা আদতে রেফিউজি কলোনি তৈরি করেছিল, যে খুলির মাঠের কলোনি থেকে খোলার মাঠের কলোনি। সেই অরণ্যে যেমন কোথাও পারেনি এদেরকে দণ্ডকারণ্য দাও বা কুপার্স ক্যাম্পে দাও, লাইক দ্যাট, এইরকম হয়েছিল। তো দেখা গেল যে তখন হয়তো তাদের কাছে ওই জমিটুকু পাওয়া ভীষণ জরুরি ছিল। সে শ্মশানের ওপর এসে বসলো না চিতার ওপর, সেটা বোধহয় তাদের কাছে তাদের অস্তিত্ব সংকটে এগুলো কোনো বিষয় বলে মনে হয়নি। কিন্তু মানুষের যখন মাথার উপর ছাদ আছে, পেটে ভরপেট খাবার আছে এবং মাথায় একরাশ কুচক্রি বুদ্ধি আছে, যখন মানুষ রাজনীতি করতে বসেছে, তখন মানুষের মনে হলো না, এখান থেকে তো তাহলে কিছু সুবিধা আদায় করতে হবে। দেখা যাক মানুষকে তাহলে কোনোভাবে প্ররোচিত করে। কিন্তু যুদ্ধটা কার সাথে হবে? অন্ধকারের সঙ্গে যুদ্ধ হবে, সে পেলোপনেশিয়ান ওয়ারের মতো। অন্ধকারে কে যে কার সঙ্গে লড়ছে, দেখা গেল নিজেরাই নিজেদের মধ্যে লড়ছে। অ্যাকচুয়ালি তাই,
রাজনীতির দাবার বোরের এক একটা ঘুঁটি হয়ে আসলে মানুষ মানুষের সঙ্গে লড়ছে, পতাকা ইহবাহ্য, সেটি কোনো বিষয় না। আমরা আসলে ওদের রণনীতি রাজনীতির শিকার হয়ে নিজেদের সঙ্গে নিজেরা লড়ি। কিন্তু এখানে আমাদের ভালো লাগলো যে শেষ পর্যন্ত মানুষের জয়। লোচন সরকার, যিনি অশীতিপর বৃদ্ধ একটা বট গাছের মতো তাদের খুলির মাঠের কলোনিতে, সেখানে কিন্তু তারা বললো ওসব ছাড়ো, আমরা বরং এসো খুড়ো, তোমার কাছ থেকে আমরা পুরোনো দিনের সেই কাহিনী শুনি। সেই আমরা যেমন রূপকথার কাহিনী শুনতাম ঠাকুরমার ঝুলিতে, সেই পুরোনো দিনের গল্পে আমরা ফিরে যাই। এখনকার কথা নাই বা মনে রাখি, এখনকার হানাহানি কাটাকাটি তার থেকে অনেক বেশি এই যে আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকার জয়গান আমি এই দুটো গল্পেই খুঁজে পেয়েছি, যেমন জমি গল্পে তেমন বসত গল্পে। আর নদিয়া একটি মূলত আমি যেহেতু নদিয়ায় দীর্ঘকাল কাটিয়ে এসেছি, খুব খুব আমি রিলেট করতে পারছি, খুব নস্টালজিক লাগছে নদিয়ার গ্রামগুলোর কথা ভেবে। কৃষি প্রধান মূলত জেলা, অনেক জমি জমা ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে। তো সেখান থেকে, হ্যাঁ, আমার পাশ থেকে আমার হাজবেন্ড আবার ডিকটেট করছেন শ্বশুর বাড়ি নদিয়া, সেটা কেন মেনশন করছেন? অবশ্যই আমি নদিয়ার বউ, সেটা অবশ্যই আমার বলে দেওয়া উচিত। যাই হোক, তা সেক্ষেত্রে এই ধরনের যে গল্পগুলো কৃষি নিয়ে, মানুষের জীবন নিয়ে, নদিয়ার গল্পকারেরা আমাদের মুগ্ধ করেছেন। ধন্যবাদ তাদেরকে। আমরা শুনলাম মৌসুমীর আলোচনা।